জিনিসটা দেখাইতে চাই ফার্স্টে, সেটা হলো গিয়ে আপনাদের ইসের ভাইবার নম্বরটা আর কি, মিড টার্মের ভাইবার নম্বর। তো মিড টার্মের ইসের খাতায় এখনো দেখে শেষ করতে পারিনি অ্যাসাইনমেন্টের। তো আপনাদেরকে ভাইবার নম্বরটা দেখাই দিই। আপনাদের যাদের নম্বরই 7-এর নিচে আছে, এদের কেউ যদি ইমপ্রুভমেন্ট দিতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ইমপ্রুভমেন্ট নিয়ে নিব। আপনাদের এই যোগাযোগ করার লাস্ট ডেট হলো কি 18 তারিখ। আপনাদেরকে হয়তো বলা হয়েছে, জানি না আপনারা জানেন নাকি। স্যার কত নিচে? 7-এর নিচে, 7-এর নিচে যদি কেউ পান ভাইভাতে, তাহলে আমার সঙ্গে ইমপ্রুভমেন্টের জন্য যোগাযোগ করতে পারেন। ইমপ্রুভমেন্টের জন্য যোগাযোগ করলে আমি আপনাদেরকে নতুন একটা কোশ্চেন করে আবার ইমপ্রুভমেন্ট নিব। স্যার ওইটা করলে তো আবার ইমপ্রুভ দেওয়ার জন্য স্যার 3000 টাকা দেওয়া লাগবে আবার। মিড টার্মের ইমপ্রুভমেন্ট দিতে আবার টাকা দেওয়া লাগবে কেন? স্যার না বলছিল যে টাকা দেওয়ার কথা, এর আগে বলছিলাম তো। অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পরে টাকা 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 চাইলেও 3000 চাবে না। কি বলেন, 3000 টাকা কবে থেকে চাওয়া শুরু করছে? 3000 টাকার কথা তো বলছিল এর আগে মেবি। মিড টার্মে 3000 টাকা বলছিল। স্যার 1500 টাকা। আর 1500 পার টাকা, হ্যাঁ সাবজেক্টে 1500 টাকা স্যার। 1500 টাকা, 3000 না। স্যার 1500, হ্যাঁ 1500 স্যার। হ্যাঁ, যদি আপনাদের দেওয়ার ইচ্ছা থাকে তাহলে দিবেন, কোনো কত সমস্যা নেই। পাইছে এটা তো স্যার খেয়াল নাই। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে নাম্বারটা দেখাইতেছি। আমি একটা কাজ করি, আমি নাম্বারটা আপনাদেরকে বলে দিই যাতে এটা রেকর্ডে থাকে। আপনাদের যে মোতাসিম বিন কাদের 6, সাকিবুল হাসান 6, মনিরুজ্জামান মিয়া 6, মোহাম্মদ জাহিদ হাসান 4, মোহাম্মদ মেহেদি হাসান 8, মোহাম্মদ খালেদ হোসেন 6, মোহাম্মদ মুরাদ ইসলাম 10, মোহাম্মদ পারভেজ আলম 13, মোহাম্মদ মাহফুজুর রহমান 6, আহসান হাবিব 12, নিশরাত জাহান নিশি 8, আলী আহমেদ 6, মোহাম্মদ আহাদ হোসেন 7, সাগর কুমার 6, মোহাম্মদ মাহমুদুল হাসান 12, সজল করিম 8, মোহাম্মদ রকিবুল হাসান 5, মোহাম্মদ আখতারুজ্জামান 12, মোহাম্মদ রাকিব 8, সেতুচন্দ্র দাস 6, মোহাম্মদ মুহিবুল্লাহ হোসেন তালুকদার 10, আনোয়ার শাহাদাত 8, মিঠুন বৈদ্য 9, তন্ময় সাহা 6, কৃষ্ণচন্দ্র সূত্রধর 10, আব্দুল হালিম 7, মোহাম্মদ সাইদুর রহমান 9, মোহাম্মদ আতিকুর রহমান টিটু 10, মামুন সরকার 6, জনি আহমেদ 7, মোহাম্মদ শাফিয়াল হোসাইন 6, তায়েবা আক্তার 10, মোহাম্মদ রাকিব মাহমুদ 6, মোহাম্মদ কাউসার 11, টিটু হোসেন 7, সাইফুদ্দিন 10, বিধানচন্দ্র বিশ্বাস 10, ফাহমিদা রহমান 12, মোহাম্মদ সাব্বির হোসেন 9, ওয়াসিমা তাসলিন 7, মোহাম্মদ মোজাহিদুজ্জামান 13, সুরাইয়া আক্তার সুমি 13, রিমা আক্তার পিঙ্কি 6। তো এটা হলো গিয়ে মোটামুটি আপনাদের মিড টার্মের ভাইবার নম্বর। তো 7-এর নিচে যারা পাইছেন, কারো যদি মনে হয় যে না ইমপ্রুভমেন্ট দিলে আমার পরীক্ষা ভালো হবে, তাহলে আপনারা ইমপ্রুভমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি চান। তবে আমার মনে হয় যে এখানে মার্কিং বেশ ফেয়ার হয়েছে আমার যতদূর ধারণা। তারপরেও যদি আপনাদের মনে হয় যে না আরও ভালো করা সম্ভব, বা কোনো কারণে পরীক্ষা ভালো হয়নি কারো, স্যার তাহলে এর আপনারা থেকে অ্যাপ্লাই করেন। একটু হ্যাঁ স্যার বলেন। বাড়াই দিলেই তো স্যার মনে হয় আর দেয়া লাগে না। একটু করে বাড়াই দিব। স্যার 1 আপনি 2 করে দেখছেন বাড়াই যে দিলে মনে হয় আর দেয়া লাগে না। কোনো স্টুডেন্ট 1 2 বা 0 পায় না, এই জিনিসটা খেয়াল করছেন? এটা কি সম্ভব যে কোনো স্যার ঠিক পরীক্ষাতে আছে কোনো স্যার, ওইখানে স্টুডেন্ট 0 6 দিলে পাবে আপনি না? বললেন, স্যার আপনি বললেন 7 এর নিচে যারা পাবে তাদের মানে আবার ই করার কথা বললেন। তা ওইখানে 1 বাড়াই দিলেই তো স্যার মনে হয় আর 1500 টাকাটা স্যার লাগতেছে না। মানে কি আপনি পরীক্ষা-টরীক্ষা না দিয়ে আমি মাগনা আপনাকে 1 মার্ক দিয়ে দিব? স্যার 1500 টাকাটা স্যার এখন বড় বিষয় স্যার। 1500 টাকা দেন আর না দেন, শুনেন প্রত্যেকটা ক্লাসে এ প্লাসের সংখ্যা তো সীমিত। 6 জন এ প্লাস 6 জন টোটাল সর্বোচ্চ এ প্লাস পাইতে পারবে, এর বেশি পাইতে পারবে না। স্যার এ প্লাস এর কথা বলতেছে স্যার, পাস করলেই তো হচ্ছে। এর আবার এ পাস তো প্লাস করবেনই। কি বলেন, পাস করবেন না? আমার ক্লাসে আমার জানা মতে এখন পর্যন্ত, আমি তো 1 বছর ধরে চাকরি করতেছি। এখন পর্যন্ত কোনো কোর্সে মানে অ্যাবসেন্ট থাকা বাদে কেউ ফেল করে নাই কখনো। কখনো কারো ফেল গ্রেড দেই নাই আমি আরকি। করোনার সময় তো ঢুকছি। স্প্রিং থেকেই তো করোনা। তো আমি করোনার সময় কাউরে অ্যাবসেন্ট না থাকলে ফেল করাইনি আরকি। ফেল স্যার করবেন তাহলে না।
স্যার মেইল ওই নিয়ে পরীক্ষাটা দেওয়ার জন্য তো স্যার তাহলে আপনার কি বলে আপনার সাথে যোগাযোগ করতে হবে। সে টাকাও তো মনে হয় পেমেন্ট করতে হবে না স্যার? ওই একটা অ্যাপ্লিকেশন করবেন আপনি, ওই যে একটা লিঙ্ক দিয়ে দিছে, পাইছেন আপনারা ইমেলটা? স্যার ওইটাই করলেই তো স্যার বলবেন যে 1500 টাকা এখন দেওয়া লাগবে না, ওই যে স্যার সেমিস্টারের সাথে ওইটা যোগ করে নিবে না। হ্যাঁ হ্যাঁ, যোগ করে নিবে আবার। এই জন্য তো স্যার ঝামেলা। স্যার এখন তো বোঝেনি স্যার 1500 টাকা মানে অনেক কিছুই। আরেকটা কাজ করতে পারেন, আপনি আরেকবার পরীক্ষা দিতে পারেন। আপনি আমার কাছে আরেকবার পরীক্ষা দিলেন, আমি ওদেরকে কিছু বলবো না, কিন্তু আমি এখানে নাম্বার চেঞ্জ করে দিব। স্যার তাহলে হয় স্যার, স্যার একটু যদি করতেন স্যার, যারা এই যে 6 কিন্তু পাইছে স্যার আপনারা একটু কিন্তু কনফিডেন্ট থাকতে হবে, কারণ যাদেরকে আমি 6 দিছি ওরা একটা কোশ্চেনের কোনো মতে আনসার দিতে পারছে, আর বাকি 2টা কোশ্চেনের উত্তর দিতে পারে নাই। এমন মানুষকেই কিন্তু আমি 6 দিছি। আর যারা কোনো কোশ্চেনে আনসার করতে পারে নাই, ওদেরকে আমি 4 দিছি। স্যার। আচ্ছা যারা স্যার, এটার জন্য স্যার আপনার সাথে কবে যোগাযোগ করতে হবে? এটা আপনাকে অবশ্যই যে বিজয় দিবসের ছুটি 16 তারিখ, 16 তারিখের পরের দিনের মধ্যে যোগাযোগ করতে হবে। মানে 17 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আর কি। ও সবচেয়ে ভালো হয় যে আপনি যদি বিজয় দিবসের দিন যদি ফোন করেন, ওই দিন আমার কোনো প্রেশার নাই, তো ওই দিন আমাকে বলে রাখলে আমি আপনাকে একটা ডেট দিয়ে রাখতে পারবো। এটা বল স্যার, এটা তো তাহলে আর মানে ফর্ম পূরণ করা লাগতেছে না, এই তো? ফর্ম পূরণ করো, এটা পুরোপুরি মানে নেওয়াটা উচিত না, কিন্তু আমি আপনারে সুযোগ দিতে পারি যে আপনাকে আমি 1-2 মার্কস বাড়াই দিব, কিন্তু আপনার এরকম আমার কাছে আরেকটা পরীক্ষা দিতে হবে। তো ওই পরীক্ষাতে যদি আপনি আরো খারাপ পারফর্ম করেন, তখন কি করব আমি? স্যার না, ইনশাল্লাহ ভালোই হবে স্যার। আচ্ছা ঠিক আছে, ভালো ছয়ের হলে তো ভালো। ছয়ের তো কম আসবে না স্যার, যত খারাপই দেয় একটা প্রশ্ন তো পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটা কোশ্চেন পাইলে তো 6 থেকে বেশি পাবেন। স্যার একটা স্যার সেটাই কোশ্চেন বলতেছি যদি আর ঠিক কি। মতো উত্তর দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের টপিকটা আমরা যেটা দেখবো সেটা হলো কি বিজেটি। আমরা এতদিন ধরে যে টপিকটা দেখতেছিলাম সেটা হলো কি, প্রথমে আমরা দেখছি হলো কি পি টাইপ, এন টাইপের মধ্যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন বের করছি। এরপরে যে জিনিসটা দেখছি সেটা হলো কি পিএন জাংশন। গত ক্লাসে পিএন জাংশন এবং পিএন জাংশনের ড্রিফট ডিফিউশনের কারণে কিভাবে ডিপ্লেশন রিজিয়ন তৈরি হয়, স্পেস চার্জ তৈরি হয়, ওই জিনিসটা আমরা দেখছি। তো এখন পিএন জাংশন আমরা জেনারেলি প্র্যাকটিক্যালি ইউজ করি হলে কি বেশিরভাগ ক্ষেত্রে রেকটিফাইংয়ের জন্য। আপনারা হয়তো যারা অনেকেই আছেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখন, ওনারা হয়তো অলরেডি ডায়োডের ইউজ জানেন, যে ডায়োডের কাজ হলে গিয়ে বেসিক্যালি রেকটিফাই করা বা কারেন্টের একমুখী প্রবাহ নিশ্চিত করা। একদিকে প্রবাহ যেতে দিবে, আরেক দিকের প্রবাহ যেতে দিবে না। আর জেনারেলি স্ক্রিন এইসব। শেয়ার করছেন? হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো করছি, আপনারা দেখতে পারতেছেন না? আমি তো দেখতে পাচ্ছি না। দাঁড়ান, আমি ক্লোজ করে আবার করি। আজকে খেয়াল করছেন, আজকে নেটটা খুব ডিস্টার্ব করতেছে। আপনাদের কারো কি সমস্যা হচ্ছে? জি স্যার, আজকে দুপুরের পর থেকে স্যার সমস্যা করতেছে নেটে। আজকে মানে আজকে তো সারাদিন ফেসবুক মিটিং ব্রাউজিংও হচ্ছে আমাদের না অনেক সময়। ইসের জন্য, ট্রিপল ইডি এর জন্য। ফেসবুকে আমরা কোনো মিটিংই করতে পারতেছি না, মানে কল করতে পারতেছি না, মেসেজ এটা কি যাচ্ছে স্যার না। তাপমাত্রার জন্য নাকি আজকের বেশি ঠান্ডা এই জন্য নাকি? না, তাপমাত্রার জন্য হয়তো না, কোনো জায়গায় সার্ভার ক্র্যাশ করছে আর কি, সিঙ্গাপুরে। আচ্ছা, তো এখন দেখতে পারতেছেন নাকি জি এখনো স্যার, এখন আসতেছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, তো তার মানে ডায়োড থেকে আমরা যে জিনিসটা দেখলাম, যে ডায়োডের পিএন জাংশন ফরওয়ার্ড বায়াস করে আমরা কারেন্টকে একদিকে নিতে পারি, আর কারেন্টটা যখন উল্টা দিক দিয়ে যেতে চাবে তখন জেনারেলি আমাদের পিএন জাংশন এটা অ্যালাউ করবে না, কারণ আমরা গত ক্লাসে দেখছিলাম যে ডিপ্লিশন রিজনটা ছোট হয় বড় হয়, আপনার বায়াসের উপর ডিপেন্ড করে ডিপ্লিশন রিজনটা ছোট বড় হয়। সো আমরা দেখছি ফরওয়ার্ড বায়াসের সময় ডিপ্লিশন রিজনটা খুব চিকন হয়ে আসে, এবং রিভার্স বায়াসের সময় ডিপ্লিশন রিজনটা অনেক বড় হয়ে যায়। তো কারেন্টের প্রবাহ আপনার জন্য উল্টা দিকে ও সাপোর্ট করে না। এটা হলো ডায়োডের মেইন ব্যবহার। এখন যেহেতু আমাদের কাছে একটা পিএন জাংশন আছে, আমরা কিন্তু চাইলে বিজিটি যেটা আজকে পড়বো, এই বিজিটিকে 2টা পিএন জাংশনের যোগফল মনে করতে পারি, বা সিরিজে আমরা মনে করেন 2টা ডায়োড লাগাইলাম। এরকম একটা ডায়োড আছে এখানে, আরেকটা ডায়োড করলাম কি মুখোমুখি বসাই দিলাম, মানে অপোজিট ডিরেকশনে বসাই দিলাম। একে অপরের মুখোমুখি করে যদি বসাই দিই, তাহলে দেখেন এখানে কিন্তু পি, এই সাইডে কিন্তু এন, এই সাইডে এন, এখানে আবার পি। তো এই দুইটাকে যদি আপনি এক ধরেন, এই দুইটা এনকে যদি এক ধরেন, তাহলে এই জিনিসটাকেই কিন্তু আমরা বিজিটি বলি, পিএনপি বা এনপিএন, এটাকে কিন্তু আমরা বিজিটি বলি। সো বিজিটিকে আমরা জাস্ট চিন্তা করতে পারি যে 2টা পিএন জাংশনকে আমরা যদি একসাথে অপোজিটভাবে কানেক্ট করে দিই, মুখোমুখি করে কানেক্ট করে দিই, তাহলেই কিন্তু একটা বাইপোলার জাংশন ট্রানজিস্টর তৈরি হয়। তো জেনারেলি পিএন জাংশনের ক্ষেত্রে আমরা দেখছি যে পিএন জাংশনের ক্ষেত্রে আমাদের জাংশন থাকে একটা, মানে এক সাইডে পি টাইপ, এক সাইডে এন টাইপ, মাঝখানে জাংশন হলে গিয়ে একটা, এবং এটার দুই পাশে আপনার স্পেস চার্জ থাকে, যেটাকে টোটালটাকে আমরা বলি ডিপ্লিশন রিজন।
তো এই বাইপোলার জাংশন ট্রানজিস্টর কিছুই না, এখানে জাস্ট একটা এক্সট্রা আরেকটা পি থাকবে। তো এখানে বেসিক্যালি কি হবে তাহলে, দুইটা জাংশন তৈরি হবে। এই যে একটা জাংশন, এই যে একটা জাংশন, এই দুইটা জাংশন থাকলো। এই জন্যই এটাকে আমরা বলি হলো গিয়ে বাইপোলার জাংশন ট্রানজিস্টর। সো আমি মনে করি যে বাইপোলার জাংশন ট্রানজিস্টর আপনার এর আগে অন্য কোনো ক্লাসে অনেক পড়ছেন। কোন কোর্সে ছিল বাইপোলার জাংশন ট্রানজিস্টর? বলতে পারবেন কি? স্যার এর আগে সমস্যা ওপেম ইলেকট্রনিক্স 2 তে ছিল মেবি। না, ইলেকট্রনিক্স 2 তে ছিল না, ইলেকট্রনিক্স গত 1 এ সেমিস্টারে ছিল। স্যার ওপেম নিয়ে পড়ছে, এর ভিতরে মনে হয় ছিল আর কি। ইলেকট্রনিক্স 1 এ ছিল, ইলেকট্রনিক্স ওয়ানে ছিল। তাই না? ইলেকট্রনিক্স 1 না পড়ে 2 পড়বেন কিভাবে? অ্যাকচুয়ালি অপ-অ্যাম্প যে তৈরি করা হয়, অপ-অ্যাম্পের ভিতরে অনেক মসফেট বা বিজিটি থাকে। অপ-অ্যাম্প কিন্তু একটা ইউনিট না, অপ-অ্যাম্প হলে গিয়ে অনেকগুলা ট্রানজিস্টরের সমষ্টি হলে গিয়ে একটা অপ-অ্যাম্প। সো অপ-অ্যাম্পের ভিতরে অনেক ট্রানজিস্টর থাকে, প্রায় কয়টা, 8টার মতো ট্রানজিস্টর থাকে মনে হয় অপ-অ্যাম্পের ভিতরে। সো ইলেকট্রনিক্স 1 না পড়ে তার ইলেকট্রনিক্স 2 পড়া সম্ভব না। সো এটা খুব সম্ভবত ইলেকট্রনিক্স 1 এ ছিল আপনাদের, আমার যতদূর ধারণা আর কি। সো ওইখানে আপনার এটার অ্যাম্প্লিফিকেশন পড়ছেন। তো আমরা যদি আরেকটু মনে করে আসি ওখান থেকে, ইলেকট্রনিক্স 1 থেকে যদি মনে করে আসি, আমাদের বাইপোলার জাংশন ট্রানজিস্টর 2 ধরনের হতে পারে। একটা টাইপকে আমরা বলি হলো গিয়ে এনপিএন, আরেকটাকে বলি হলো গিয়ে পিএনপি। মানে ডিপেন্ড করবে হলো গিয়ে যে একটু আগে যে দেখালাম দুইটা ডায়োডকে আপনি কিভাবে কানেক্ট করতেছেন, সো এটার উপর ডিপেন্ড করবে যে আপনি এটাকে এনপিএন নাকি পিএনপি। সো এনপিএন এ যেটা হয় যে এনপিএন এর পিএনপি যেটাই হোক, দুইটার ক্ষেত্রেই কিন্তু আমাদের ডায়োডের সরি বিজেটির 3টা টার্মিনাল থাকে। 3টা টার্মিনালকে আমরা বলি হলো কি ইমিটার, বেস আর কালেক্টর। এই 3টা টার্মিনাল থাকে, ইমিটার, বেস আর কালেক্টর। এবং সিম্বলটা আমরা যখন আঁকি, এই সিম্বলটা দেখতে হয় এরকম। যখন ইলেকট্রিক্যাল সার্কিটে আমরা আঁকি তখন এটার সিম্বলটা হয় এনপিএন এর জন্য এরকম, আর পিএনপির জন্য এরকম। সো এনপিএন আর পিএনপির মধ্যে সিম্বলে যদি আপনি পার্থক্য দেখেন তাহলে দেখবেন যে এখানে এমিটার থেকে যে তীর চিহ্নটা গেছে সেই তীর চিহ্নটা আপনার এনপিএন এর জন্য বাইরের দিকে আর পিএনপির জন্য ভিতরের দিকে। এটার কারণটা হলো গিয়ে আমাদের যেহেতু দুইটার মধ্যে আপনার টাইপ ভিন্ন, মানে দুই সাইডের যে টাইপের সেমিকন্ডাক্টর সেটা ভিন্ন, এটার কারণে আপনার ফরওয়ার্ড অ্যাক্টিভ রিজ মোডে দুইটার মধ্যে দুই দিকে কারেন্ট পাস করে। মানে আপনার যে এনপিএন যে ট্রানজিস্টরটা থাকে এটার মধ্যে কারেন্টটা পাস করে হলে গিয়ে কালেক্টর থেকে ইমিটারের দিকে, কারেন্টের দিক হলে গিয়ে এদিকে। আর আপনার পিএনপির ক্ষেত্রে কারেন্টটা উল্টা দিকে প্রবাহ করে, যেহেতু আপনার এটার টাইপ সেমিকন্ডাক্টরের টাইপ ভিন্ন, এই জন্য এটা উল্টা দিকে ফ্লো করে। তো খুব সম্ভবত এটার কারণে এই কনভেনশনটা অ্যাডপ্ট করা হয়েছে, যেটা তীর চিহ্ন একটা বাইরের দিকে একটা ভিতরের দিকে, যেহেতু কারেন্টের ফ্লোটা উল্টা দিকে। আরেকটা জিনিস খেয়াল করবেন আপনারা, যখন এখানে এনপিএন করা হয়েছে, এনপিএন এবং পিএনপি লেখা হয়েছে, তখন দেখবেন যে এন এর উপরে কতগুলো প্লাস চিহ্ন দেওয়া আছে, পি এর উপরে প্লাস চিহ্ন দেওয়া আছে, আর একটা এন এর উপর কোনো প্লাস চিহ্ন নাই। সিমিলারলি পিএনপির জন্য আপনার এই প্লাস চিহ্নগুলো দেওয়া আছে। কেউ কি বলতে পারবেন এই প্লাস চিহ্ন দিয়ে কি বোঝাচ্ছে? পজিটিভ চার্জ। এখন দেখেন এন টাইপ মানে আমরা জানি যে এন টাইপের মধ্যে যে মেজরিটি ক্যারিয়ার, মানে সবচেয়ে বেশি সংখ্যক যে চার্জ ক্যারিয়ার আছে সেগুলো হলে কি নেগেটিভলি চার্জ ক্যারিয়ার বা ইলেকট্রন, তাই না? তো এখানে পজিটিভ দিয়ে পজিটিভ চার্জ কীভাবে বোঝাবে? আমরা জানি যে এন টাইপ মানে এটার মধ্যে নেগেটিভ চার্জ ক্যারিয়ার, এক্সেস নেগেটিভ চার্জ ক্যারিয়ার বেশি, মানে ফ্রি চার্জ ক্যারিয়ার নেগেটিভ টাইপের বেশি। তো এটার মধ্যে পজিটিভ কিভাবে আসবে? স্যার ইমিটার লেয়ারটা সবচেয়ে বেশি বড় আকারে বানানো হয়, এই জন্য মেবি স্যার। আপনি কাছাকাছি গেছেন কিন্তু পুরোপুরি ঠিক বলেন নাই। ইমিটারের মধ্যে আপনার ডোপেন্টের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে, হ্যাঁ, মানে যেই জিনিসটা দিয়ে আমরা ডোপিং করব, তো এন টাইপ ম্যাটেরিয়ালকে আমরা যে ডোপিং করি ওটাকে কি বলে, অ্যাকসেপ্টর বলে নাকি ডোনার বলে? ডোনার স্যার। ডোনার, কারণ ওটার মধ্যে ফ্রি ইলেকট্রন বেশি, তাই না? এই জি জন্য স্যার। ওদেরকে আমরা বলি হলো কি ডোনার। ফ্রি ইলেকট্রন বেশি না, মানে যোগ যদি করি ফ্রি ইলেকট্রন বেশি তৈরি হয় আর কি, যেমন আর্সেনিক বা ফসফরাস, ওগুলোকে আমরা বলি ডোনার। এই ডোনারের কনসেন্ট্রেশনটা ইমিটারে বেশি থাকে, ইমিটারে অনেক বেশি ডোপিং করা হয়। এরপরে বেশি ডোপড কে থাকে বেস, এরপরে হলো গিয়ে বেসকে অ্যাকসেপ্টর দিয়ে বেশি করা হয়, ডোপিং করা হয়, এবং সবচেয়ে কম ডোপিং করা হয় হলে গিয়ে কালেক্টরকে। মানে আপনি যদি কনসেন্ট্রেশনগুলো যদি আমি লিখি,
মানে কোনো চার্জের পরিমাণ না, জাস্ট এখানে যদি লিখি যে এটাকে আমরা ডোনট দিয়ে ডোপিং করি, তাহলে এটার যে কনসেন্ট্রেশন হবে সেটা এই পি টাইপের অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশনের থেকে বেশি। আবার পি টাইপের যে অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন এটা এই কালেক্টরের এন টাইপের ডোনারের কনসেন্ট্রেশনের থেকে বেশি, মানে এরকম একটা সম্পর্ক থাকবে। এটা সবচেয়ে বেশি হেভিলি ডোপড হলে কি ইমিটার, এরপরে বেশি ডোপিং আছে হলে গিয়ে বেসে, তারপরে সবচেয়ে কম হলে গিয়ে কালেক্টরে। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? জি স্যার। এটার কারণটা কি? এটার কারণটা যদি আপনারা চিন্তা করেন তাহলে কারণটা হলো কালেক্টর থেকে সবসময় আউটপুট নেওয়া হয়, এজন্য ওইটা ডোপিং কম করানো হয় স্যার। এতে তো স্যার হ্যাঁ হ্যাঁ, আপনার কথাটা ঠিক, আপনার কথাটা ভুল না। মানে এটা কেন করা হয়, কারণ কারেন্টটা যেহেতু এদিকে পাস করতেছে, তাই না? কারেন্টটা তো এদিকে পাস করতেছে আমরা জানি, তার মানে ইলেকট্রনের ফ্লো হইতেছে কোন দিকে? ইলেকট্রনের ফ্লো হইতেছে তার মানে উল্টা দিকে, তাই না? ইলেকট্রন কিন্তু যাচ্ছে ইমিটার থেকে কালেক্টরের দিকে, আর কারেন্ট যাচ্ছে হলে কালেক্টর থেকে ইমিটারের দিকে। এটাই তো আমরা জানি, আমাদের জেনারেল কনভেনশন তো এটাই বলে যে কারেন্ট সবসময় ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে হয়। তো কারেন্টটা যদি কালেক্টর থেকে ইমিটারে যায়, ইলেকট্রনগুলো প্রবাহিত হইতেছে হলে গিয়ে ইমিটার থেকে কালেক্টরের দিকে। সো সেই ক্ষেত্রে আপনার ইমিটারের মধ্যে যদি প্রচুর পরিমাণে ইলেকট্রন না থাকে, ফ্রি ক্যারিয়ার না থাকে, তাহলে দেখা যাবে যে যেই কারেন্টটা এখান দিয়ে পাস করতে চাচ্ছে ওটার পরিমাণ ইলেকট্রন ও সাপ্লাই দিতে পারবে না যদি ইমিটারে আপনার কনসেন্ট্রেশন কম থাকে। এই জন্য ইমিটারকে বেশি পরিমাণে ডোপ করার মাধ্যমে এনশিওর করা হয় যে কারেন্টটা কখনো কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে না, কতটুকু ফ্রি ক্যারিয়ার আছে এটার উপর ডিপেন্ড করবে না। আপনি যত কারেন্ট দিতে চান তত কারেন্টই এখানে পাওয়া সম্ভব। আমার কথাটা বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারে। স্যার তো আমার আপনার ফোনে চার্জ নাই স্যার, আমি একটু বাজারে আসছিলাম তো আমি স্যার। যেটা বলছিলাম স্যার, ইমিটার আর বেস বেশি পরিমাণ ডোপিং করা হয়। কারণটা হলো যদি ইমিটার বেস যদি ডোপিং কম করা হয় তাহলে কালেক্টরে কোনো কারেন্ট পাওয়া যাবে না, খুব কম পাওয়া যাবে। কম পাওয়া যাবে, হ্যাঁ। কারণ কি তখন আপনার এটা চার্জ ক্যারিয়ারের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে, মানে কনসেন্ট্রেশন যখন ফুরিয়ে যাবে আপনার আপনার যখন শেষ হয়ে যাবে, এক্সেস ক্যারিয়ার শেষ হয়ে গেলে কারেন্ট যাওয়া বন্ধ করে দিবে। কিন্তু আপনি যদি প্রচুর পরিমাণে ডোপ করেন তাহলে তো এদের সাপ্লাই কখনো শেষ হবে না, আর আর তারা শুধু দিতেই থাকবে স্যার, দিতেই থাকবে। হ্যাঁ, এই জন্য এখানে বেশি পরিমাণ ডোপ করা হয়। কিন্তু উল্টা করে আপনি জিনিসটাকে মানে ইমিটারকে কালেক্টর হিসেবে আর কালেক্টরকেও আপনি ইমিটার হিসেবে ব্যবহার করতে পারবেন চাইলে, কোনো সমস্যা নেই। কিন্তু যে ওই সমস্যাটাতে পড়বেন আপনি, যে সমস্যাটার কথা বললেন এই সমস্যাটাতে পড়বেন, মানে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে কারেন্ট স্যাচুরেটেড হয়ে গেছে, আর যাইতেছে না কারেন্ট, মানে আমার যতটুকু যাওয়ার কথা অতটুকু যাচ্ছে না। সো এটার জন্য এখানে কনসেন্ট্রেশনের একটা ভেরিয়েশন করা হয়, ডোপ এন্ড কনসেন্ট্রেশনের একটা ভেরিয়েশন তৈরি করা হয় এখানে। তো খুবই ভালো কথা। এরপরে যদি আমরা নিচে যাই, নিচে গেলে দেখব যে কীভাবে আমাদের ফেব্রিকেশন ফ্যাসিলিটিতে এনপিএন বা পিএনপি ট্রানজিস্টর তৈরি করা হয়। আমরা গত ক্লাসে যেমনটা বলছিলাম যে জেনারেলি আমাদের কোনো দুইটা পি টাইপ আর এন টাইপ জোড়া লাগে আমরা কখনো ট্রানজিস্টর তৈরি করি না, ডায়োড তৈরি করি না। আমরা একই ওয়েফারের মধ্যে বিভিন্ন প্রসেসে আলাদা আলাদাভাবে প্রসেস করে করে একটা জায়গার মধ্যেই এই দুই টাইপের পি টাইপ আর এন টাইপ তৈরি করি। এটা গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম, আপনাদের হয়তো মনে আছে। তো আমরা যখন ফেব্রিকেশন ফ্যাসিলিটিতে একটা সিলিকন ওয়েফারে পিএনপি ট্রানজিস্টর তৈরি করি তখন এইভাবে তৈরি করি। ফার্স্টে মনে করেন একটা এন টাইপ সিলিকন ওয়েফার আছে আপনার, ওই এন টাইপ সিলিকন ওয়েফারের মধ্যে ফার্স্টে আমরা এই কুয়াটা তৈরি করে নিই, এই যে পি টাইপের যে কুয়াটা, পি টাইপের কুয়াটা তৈরি করে নিই। তারপরে ওইটার মধ্যে আমরা আবার এন টাইপ তৈরি করি। তাহলে এখানে আপনার পিএন জাংশন তৈরি হলো একটা, এই যে পিএন জাংশন। এরপরে করি কি, এটার পাশে এই এনটা যখন তৈরি করি এটার পাশেই আবার আরেকটা এন তৈরি করি। তাহলে এখানে কি হয় দেখেন, আমরা যদি এতটুকু জায়গা কল্পনা করি, এই জায়গাটুকু যদি কল্পনা করি, এই জায়গাটুকু কল্পনা করলে আপনি দেখবেন যে এখানে আপনার এন টাইপ, এখানে পি টাইপ, এখানে এই পুরাটা হলে কি এন টাইপ, এই পুরাটা এন টাইপ। তাহলে কিন্তু এখানে আপনার এন পি এন এরকম একটা জাংশন তৈরি হইলো। তারপরে আমরা করি কি, এখানে অ্যালুমিনিয়াম ফালাই, এখান দিয়ে আমরা ওই ঠ্যাংগুলো বের করি, পাগুলো বের করি বেস ইমিটার কালেক্টরের। এইভাবে আমরা একটা ওয়েফারের মধ্যে বিভিন্ন প্রসেসের মাধ্যমে পিএনপি বা এনপিএন জাংশনটা প্রিপেয়ার করি। এটা অনেকটা তুলনা হলে গিয়ে আপনারা পিসিবিতে যেভাবে কাজ করেন আর কি, যে পিসিবির মধ্যে আপনারা যদি দুইবারের সার্কিটটা তৈরি করতে চান, মানে একটা পিসিবির মধ্যে দুইটা সার্কিট যদি তৈরি করতে চান, তাহলে আমরা কিন্তু ধাপে ধাপে এরকম ফেরিক ক্লোরাইড দিয়ে জিনিসটাকে এচ করে করে এরকম দুইটা সার্কিট তৈরি করতে পারি একটা পিসিবির মধ্যেই। তো এই প্রসেসটা অনেকটা এরকম আপনার পিসিবির প্রসেসটার মতনই কাছাকাছি প্রসেস আর কি। বা আপনারা যদি কেউ শার্টের বা বইয়ের স্ক্রিন প্রিন্ট করে থাকেন, নীল খেতে গিয়ে যদি কখনো এই থিসিসের বই টই বা এগুলি প্রিন্ট করে থাকেন, তখন দেখবেন যে বিভিন্ন রঙের প্রিন্ট করার জন্য অনেকগুলো মাস্ক থাকে, ওদের স্টেনসিল থাকে।
একবার করে বসায় এক রং ফালায়, ওটাকে উঠায় আবার আরেকটা স্টেনসিল দেয়, দিয়ে আরেক রং দেয়। তো এরকম ২ টা মিলে রঙিন জিনিস তৈরি হয়। আমি জানি না আপনারা কেউ ম্যাগাজিন-ট্যাগাজিন প্রিন্ট দেখছেন নাকি? আচ্ছা। সো এভাবে আরকি ফেব্রিকেশন ফ্যাসিলিটিতে তৈরি করা হয়। তো এই গেল হলো কি আমাদের মোটামুটি পরিচয় আরকি। এনপিএন বা পিএনপি জাংশনের ফিজিক্যাল প্রপার্টি হলো গিয়ে এরকম আরকি। সো এখন আমাদের জন্য যে জিনিসটা ইম্পোর্টেন্ট সেটা আমরা দেখব হলো গিয়ে এটার মধ্যে কারেন্টটা কিভাবে বিহেভ করে। মানে এনপিএন বা পিএনপি জাংশনের মধ্যে আপনার কারেন্টটা কিভাবে বিহেভ করে, কারেন্টটা কিভাবে অ্যামপ্লিফাইড হয় বা একটা কারেন্ট আরেকটা কারেন্টের সঙ্গে কিভাবে সম্পর্কিত। এই জিনিসটাই আমাদের যেহেতু সলিড স্টেট ডিভাইস পড়তেছে আমাদের জন্য এটা জানাটাই বেশি জরুরি। সো আমরা ফার্স্টে দেখা শুরু করব যে কনসেন্ট্রেশনটা, এই কনসেন্ট্রেশনের প্রোফাইলটা আমরা ফার্স্টে দেখা শুরু করব। যে এনপিএনে আমাদের টোটাল যেই ডোপেন্ট আছে এই ডোপেন্টের কনসেন্ট্রেশন কীরকম। একটু আগে আমরা বললাম যে ইমিটারকে আমরা অনেক বেশি ডোপিং করি, এরপরে পি, এরপরে বেস, এরপরে কালেক্টর, সবার শেষে কালেক্টর। তো আপনি যদি এখন একটা ডোনর, এই ওয়াই এক্সিসে ডোনর মাইনাস অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন আর এক্স এক্সিসে হলে গিয়ে এই লেন্থ, এটার দৈর্ঘ্য, এভাবে যদি আপনি একটা কনসেন্ট্রেশন প্রোফাইল যদি লেখেন তাহলে চলেন আমরা ফার্স্টে এনডি মাইনাস এনএ মানে ডোনর মাইনাস অ্যাকসেপ্টর হিসাব করা শুরু করি। তাহলে এখানে আমরা ফার্স্টে বলছিলাম যে ইমিটারের ক্ষেত্রে আপনার ডোনরের পরিমাণ কি অনেক বেশি, তাই না? এটার ক্ষেত্রে ডোনরের পরিমাণ অনেক বেশি, কারণ যেহেতু প্লাস প্লাস দাও, অনেক কনসেন্ট্রেশন, হাই কনসেন্ট্রেশন। এন টাইপের মধ্যে অ্যাকসেপ্টর আছে কীরকম বলেন তো? এন টাইপে অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন কত? কেউ কি বলতে পারবেন? জি স্যার, বুঝতে পারিনি স্যার প্রশ্ন। এন টাইপে অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন কত? জিরো স্যার, জিরো। ডোনার, এটা তো ডোনার এটা না বলতে স্যার। কি এত সময় লাগে? এন টাইপে তো অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন 0, তাহলে এনডি মাইনাস 0 যদি করেন তাহলে আপনি পুরোটাই পাবেন হলে কি এনডি, মানে পজিটিভ একটা ভ্যালু পাবেন। তাহলে এই যে দেখতেছেন যে এন টাইপ যতটুকু আছে অতটুকু জায়গায় আমার ডোপেন্টের কনসেন্ট্রেশন পজিটিভ এবং অনেক বড়, অনেক বড়, কারণ এখানে এনডির পরিমাণ অনেক বড়। এরপরে যদি আমরা পি টাইপে যাই, পি টাইপে এনডির পরিমাণ কত? পি টাইপে এনডি কত? পি টাইপে ডোনারের কনসেন্ট্রেশন কত? স্যার পি টাইপে তো ডোনার কনসেন্ট্রেশন জিরো স্যার, অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন বেশি। তাহলে আপনি একটা নেগেটিভ পরিমাণ পাবেন এবং এই যে এখানে অ্যাকসেপ্টরের পরিমাণ দেখতে পাচ্ছেন। জি স্যার। তারপরে যদি আবার ইসের ক্ষেত্রে যদি আসেন, কালেক্টরের ক্ষেত্রে আসেন, এখানে এনএ 0 কিন্তু এনডির পরিমাণও কম। এন টাইপে এনডির পরিমাণও কম, এই জন্য আপনি এখানে পজিটিভ দিকেই পাচ্ছেন, কিন্তু এটার পরিমাণ এটার তুলনায় অনেক গুণ কম, যেহেতু এটার মধ্যে কনসেন্ট্রেশন কম আমরা জানি। ঠিক আছে, তো এখানে সে তো ডোনারই কিন্তু পরিমাণ কম। পরিমাণ কম। এখানে দেখেন টিপিক্যাল কনসেন্ট্রেশনটা দেওয়া আছে যে আপনার জেনারেলি ইমিটারে আমরা এক্সপেক্ট করি কত 10⁻19 কনসেন্ট্রেশন, বেসে আমরা এক্সপেক্ট করি 10⁻17, আর কালেক্টরে এক্সপেক্ট করি সবচেয়ে কম 10⁻15। এটা আপনাদের ভাইবার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো পড়বেন যে কোনটার মধ্যে কনসেন্ট্রেশন বেশি থাকে আর টিপিক্যাল ভ্যালুগুলো কত। আচ্ছা, তো এইগুলো হলে কি আমরা মোটামুটি এখন বুঝলাম যে এটার মধ্যে কনসেন্ট্রেশন প্রোফাইলটা কিভাবে ভ্যারি করতেছে, মানে বিভিন্ন টাইপের ডোপেন্টের কনসেন্ট্রেশন কিভাবে ভ্যারি করতেছে। এখন আমরা মনে করেন এই বিজিটিটাকে বায়াস করলাম। এখন বিজিটিটাকে বায়াস করার সময় বিভিন্ন প্রশ্ন আসে কতগুলো, কারণ বিজিটির মধ্যে আমাদের 2টা পিএন জাংশন আছে, একটা মানে 2টা ডায়োড আছে আর কি, পিএন পিএন স্যার 2টা। বেস ইমিটার ফরওয়ার্ড আর বেস কালেক্টর সব সময় রিভার্স। এটা তো আপনি শুধুমাত্র একটা মোডের জন্য বলতেছেন, আমার ইচ্ছা করলে যে আমি আপনার কথা শুনলাম না, শুনে আরেকভাবে কানেক্ট করলাম, সমস্যা কি? আমি তো করতেই পারি। তো মানে আমি যেটা বুঝাতে চাইছি যে বিজিটি এরকম কতগুলো মোড অফ অপারেশন আছে যেটার স্যার উপর মোডটা স্যার অ্যাক্টিভ মোড, কাট অফ মোড, ঠিক মানে বলছেন, একদম ঠিক বলছেন আপনি। আর এটা হলো স্যাচুরেশন। স্যাচুরেশন স্যার হ্যাঁ, কাট অফ মোডে তো স্যার সুইচিং হিসাবে কাজ করে, আর অ্যাক্টিভ মোডে হ্যাঁ, আপনি মানে কাট অফ আর অ্যাক্টিভ করে একটা বিজিটিকে সুইচ হিসাবে ইউজ করতে পারেন, চাইলে সুইচ হিসাবে ইউজ করতে পারেন, বা স্যাচুরেশন নিয়েও করতে পারেন। আপনি কাট অফ আর স্যাচুরেশন নিয়েও সুইচ হিসাবে ইউজ করতে পারেন এটাকে।
তো এরকম কতগুলো মোড আছে, এই মোডগুলোতে আমরা পরে আসবো। তবে মোডগুলোতে আসার আগে যে জিনিসটা আমরা বলবো যে এরকম 3টা মোড অফ অপারেশন আছে। এই মোড অফ অপারেশন কোনটাতে আপনি বিজিটিটাকে কাজ করিতেছেন, কোন মোডে কাজ করিতেছেন, এটার উপর ডিপেন্ড করবে যে আপনি ইমিটার বেস আর বেস কালেক্টরের মধ্যে আপনার ভোল্টেজ কীরকম হবে, আপনি কোন মোডে কাজ করাইতেছেন এটার উপর ডিপেন্ড করে আপনি এই ভোল্টেজগুলো সিলেক্ট করতে পারেন যে আমি এটাকে কোন মোডে কাজ করাতে চাই। তো মনে করেন এই বিজিটিটা, এই পার্টিকুলার বিজিটিটা এটা অ্যাক্টিভ মোডে আছে। তো অ্যাক্টিভ মোডে থাকার জন্য আমরা জেনারেলি জানি যে এটার মধ্যে আপনার যেই ইমিটার বেস আছে, এই ইমিটার বেসটা থাকবে হলে গিয়ে ফরওয়ার্ড বায়াসে, আর বেস কালেক্টর থাকবে হলে কি রিভার্স বায়াসে। তখন আমরা ওইটাকে জেনারেলি বলি যে এটা হলে কি অ্যাক্টিভ ফরওয়ার্ড মোড। তো মনে করেন এই বিজিটিটা অ্যাক্টিভ ফরওয়ার্ড মোডে আছে। তো বিজিটি যদি অ্যাক্টিভ ফরওয়ার্ড মোডে থাকে তাহলে এটার এই যে 2 নম্বর যে ছবিটা দেওয়া আছে এটা খুবই মানে ইম্পর্ট্যান্ট একটা ছবি। এটা হলে কি আপনার মাইনরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন প্রকাশ করে। মানে আপনি যখন এটাকে ভোল্টেজ দিলেন, বায়াসিং করলেন, বায়াসিং করার পরে এটার মধ্যে যে মাইনরিটি ক্যারিয়ার আছে ওই মাইনরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন এভাবে ভ্যারি করে। এখন কোশ্চেন আসলে কি মাইনরিটি ক্যারিয়ার কি? আমি যদি এটা সহজ উত্তর দিতে পারবেন যে মেজরিটি ক্যারিয়ার কোনটা, এন টাইপে মেজরিটি ক্যারিয়ার কোনটা? এন টাইপে স্যার এলো ইলেকট্রন। তাহলে মাইনরিটি কোনটা? হোল। মানে সংখ্যালঘু কে আর কি, সবচেয়ে বড় কথা সংখ্যালঘু কে। তো আপনার এই ইসের মধ্যে আমরা জানি যে ইমিটারের মধ্যে আমার এন টাইপ যদি হয় তাহলে মেজরিটি হলে কি আপনার ইলেকট্রন, মাইনরিটি হোল। এই জন্য এখানে দেখেন এখানে যে কনসেন্ট্রেশনটা দেওয়া আছে মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন, এটা পি লেখা। পি মানে কি? পি রিপ্রেজেন্টস হোল, মানে হোলের কনসেন্ট্রেশন। সিমিলারলি আপনি যদি বেসের ক্ষেত্রে যান, বেসের ক্ষেত্রে আমার মেজরিটি ক্যারিয়ার হলে কি হোল, যেহেতু এটা পি টাইপ, তাহলে এটার মাইনরিটি ক্যারিয়ার হবে ইলেকট্রন। এই জন্য দেখবেন যে এখানে এন দেওয়া আছে, দেখছেন এন দেওয়া আছে। NP0 বা NPX মানে কি? পি টাইপে ইলেকট্রনের কনসেন্ট্রেশন। মানে এই ছোট পিটা নিচের পিটা রিপ্রেজেন্ট করতেছে হলে কি এই বেসটাকে, পি টাইপকে, আর এন হলে কি ইলেকট্রনের কনসেন্ট্রেশন। ঠিক আছে, NP0 দিয়ে বোঝাইতেছে বেসে কি পরিমাণ ইলেকট্রন আছে, এটা বোঝাচ্ছে আর কি। তো এই কালেক্টরের ক্ষেত্রে এটা আপনারা বুঝে নিতে পারবেন। এখন যে কালো রঙের যে ডটেড লাইনটা দেওয়া আছে, দেখছেন কালো রঙের? বুঝিনি, আবার স্যার এখানে সার্কিটে যে সার্কিটে বায়াসিং করছে ব্যাটারির যে সংযোগটা স্যার, হ্যাঁ, আর বেসের সঙ্গে যে স্যার গ্রাউন্ডিং হলো ওই জিনিসটা স্যার একটু বুঝিয়ে দেন। বেসের ক্ষেত্রে যে গ্রাউন্ডিং হলো এটা কি বুঝাই দিব আমি বুঝিনি। মানে যেটা আপনি বলতে চাইতেছেন যে গ্রাউন্ডটা তো জেনারেলি ইমিটারের সঙ্গে লাগানো থাকে, ওটার কথা বলতে চাচ্ছেন? আমি আচ্ছা, আমি জানি না আপনি কি বুঝতেছেন। আমি যেটা বুঝতে চাইছি যে আপনার ইটা এমিটারটা হলে গিয়ে লোয়ার ভোল্টেজের সঙ্গে আছে, বেসটা হলে গিয়ে হায়ার ভোল্টেজের সঙ্গে আছে। সরি, আমি আপনার কথা বুঝতে পারতেছি। আমি একটু বলি, যেটা হলে কি ইমিটারটা এখানে লোয়ার ভোল্টেজে আছে আর বেসটা হলে কি হায়ার ভোল্টেজে আছে। তার মানে হলে কি ভিবিই, যেটা এই ভিবির মানটা আমি এক্সপেক্ট করতেছি হলে কি পজিটিভ হবে, ভিবির মানটা পজিটিভ হবে। যদি এইটার ভোল্টেজটা পজিটিভ হয় তাহলে এখানে আমরা এক্সপেক্ট করতেছি ভিবির ভোল্টেজটা পজিটিভ হবে। সিমিলারলি আপনার এখানে যেহেতু সিটা যেহেতু পজিটিভের সঙ্গে কানেক্টেড আর বিটা যেহেতু লোয়ার ভোল্টেজে আছে, এই জন্য আমি এক্সপেক্ট করতে পারি ভিসিবিটা, মানে যে এই ভিসি মাইনাস ভিবি যদি করি আমি একটা পজিটিভ ভ্যালু পাবো। সিমিলারলি আমি যদি ভিবি মাইনাস ভিই যদি করি আমি একটা পজিটিভ ভ্যালু পাবো, এটা আমি এক্সপেক্ট করতেছি। ভিবি মাইনাস ভিই আমি একটা পজিটিভ ভ্যালু পাবো, ভিসি মাইনাস ভিবি পজিটিভ ভ্যালু পাবো। এবং আরেকটা শর্ত যেটা, সেটা হলে কি ভিসিবি আপনার গ্রেটার দেন ভিবিই হওয়া লাগবে, ভিসিবি ইজ গ্রেটার দেন ভিবিই হওয়া লাগবে, এরকম একটা শর্ত আছে মেবি, এটা আমরা পরে দেখতে পারবো। ভিসিবি ইজ গ্রেটার দেন ভিবিই হইতে হবে। তো তখন আমরা ওইটাকে বলবো হলে কি অ্যাক্টিভ ফরওয়ার্ড মোড। তো আমি ধারণা করতেছি এই সার্কিটটা অ্যাক্টিভ ফরওয়ার্ড মোডে আছে। তো এটাই হলে কি সার্কিটের কানেকশন, যে আমি ধারণা করতেছি এই সার্কিটটা অ্যাক্টিভ ফরওয়ার্ড মোডে আছে। সো আমি যেটা বলতেছিলাম যে এখানে আপনার ওই মাইনরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন দেওয়া আছে, এবং এখানে যে ডটেড লাইনগুলো আছে এই ডটেড লাইনগুলো হলে কি আপনি যখন কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করেন নাই, একদম কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করেন নাই, তখন আপনার এই ডটেড লাইনটা রিপ্রেজেন্ট করতেছে যেটার মাইনরিটি ক্যারিয়ারের কনসেন্ট্রেশন কত, যখন আপনি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করেন নাই।
তো কোনো ভোল্টেজ যখন অ্যাপ্লাই করেন নাই তখন একটা জিনিস খেয়াল করেন যে আপনার কালেক্টরে কিন্তু তখন মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম কনসেন্ট্রেশন হলে গিয়ে আপনার ইমিটারে, কারণ ইমিটারে মেজরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি, এই জন্য এখানে মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন সবচেয়ে কম। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন? স্যার আমি আর যদি একবার বলেন স্যার। মানে আমি মনে করেন ভাইভাতে আপনাকে জিজ্ঞেস করলাম যে একটা বিজিটির মধ্যে কোন টার্মিনালে সবচেয়ে কম মাইনরিটি ক্যারিয়ার থাকে, সবচেয়ে কম মাইনরিটি ক্যারিয়ার কোন টার্মিনালে থাকে, তখন আপনারা কি উত্তর দিবেন? মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন সবচেয়ে কম কোথায়? কোথায় স্যার? আপনার স্যার, আন্দাজে একটু উত্তর দেন। স্যার বেসে নাকি স্যার? বেসে কেন বললেন, মানে এই কথাটা কেন মনে হলো আপনার? স্যার বেসের মানে লেয়ারটা অনেক ছোট থাকে তো এই জন্য স্যার মনে হয়। দেখেন, ক্যারিয়ার কনসেন্ট্রেশনের সঙ্গে কিন্তু আপনার দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতার কোনো সম্পর্ক নাই, কারণ আমরা যখন কনসেন্ট্রেশন বের করি তখন কিন্তু আমরা টোটাল মানটাকে দৈর্ঘ্যপ্রস্থ এবং উচ্চতা দিয়ে ভাগ করে ফেলি। তার মানে কনসেন্ট্রেশন কিন্তু বুঝে একটা ইউনিট ভলিউমের জন্য, তাই না? বুঝতে পারছেন আমার কথাটা? যেমন আমি সহজ ভাষায় চিন্তা করি, মনে করি আমি রামপুরাতে থাকি, ঠিক আছে? এখন আমি জানি যে ঢাকার ঘনত্ব, মানুষের ঘনত্ব হলে গিয়ে 1 বর্গ কিলোমিটারে ঢাকাতে 5,000 মানুষ থাকে, ধরেন কথার কথা 1 বর্গ কিলোমিটারে ঢাকায় 5,000 মানুষ থাকে। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে ঢাকার ঘনত্ব হলে গিয়ে এইটা, যে 1 বর্গ কিলোমিটারে 5,000 মানুষ, তাহলে রামপুরের ঘনত্ব কত? রামপুরা তো ঢাকার থেকে অনেক ছোট, রামপুরাতে মানুষের ঘনত্ব কত? 5,000-এর থেকে বেশি, 5,000 নাকি 5,000 থেকে কম? কেউ বলতে পারবেন না? না স্যার। পুরো ঢাকাতে যে কোনো প্রতি বর্গ কিলোমিটার আপনি এলাকায় যদি মানুষের মাথা গুনেন দেখবেন যে এখানে 5,000 মানুষ আছে 1 স্কোয়ার কিলোমিটারে, পুরো ঢাকার মধ্যে। এখন রামপুরা কি ঢাকার ভিতরে না বাইরে? ঢাকার ভিতরেই স্যার। ঢাকার ভিতরে। এখন রামপুরাতে আমি যদি জিজ্ঞেস করি, রামপুরা তো ঢাকার থেকে অনেক ছোট, তো এখন রামপুরাতে মানুষের ঘনত্ব আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, এটা কি 5,000 থেকে বেশি হবে না কম হবে? তো ধরেন এখানে যদি ঢাকার ভিতরে গুলিস্তানে মানুষের ঘনত্ব বেশি, মানে বেশি মানুষ এটা বসবাস আপনার জানার দরকার নেই, এটা এই ইনফরমেশনটা তো কেউ আপনারা দেয় নাই যে গুলিস্তানে মানুষ বেশি। আমরা যখন ঢাকার ঘনত্ব বের করছি আমরা কি ধরে নিচ্ছি? আমরা ধরে নিচ্ছি যে সব জায়গায় 5,000 মানুষ থাকে, প্রতি বর্গ কিলোমিটারে 5,000 মানুষ থাকে, তাই না? আমি যদি এখন আপনার রামপুরের ঘনত্ব যদি জিজ্ঞেস করি, আপনি বলবেন যে এখানে 5,000ই থাকে, প্রতি বর্গ কিলোমিটারে 5,000 থাকে, যেহেতু রামপুরা ঢাকার ভিতরে। সো ঢাকার ভিতরে যে কোনো জায়গাতেই আমরা ধরে নিব যে প্রতি বর্গ কিলোমিটারে 5,000 মানুষ থাকে। বুঝতে পারছেন? তো আপনার বেস ছোট হোক, কোনো সমস্যা নেই। আমি যেহেতু বলে দিছি যে প্রতি সেন্টিমিটার কিউবে এতগুলো হোল আছে, বেস যত ছোটই হোক, প্রতি সেন্টিমিটার কিউবে তো একই পরিমাণই থাকবে, তাই না? সো এটা দৈর্ঘ্যের সঙ্গে ডিপেন্ড করতেছে না। ফার্স্ট অফ অল দৈর্ঘ্য বা প্রস্থের সঙ্গে ডিপেন্ড করতেছে না, যেহেতু এটা ঘনত্ব, মানে অলরেডি আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে এটাকে ভাগ করে ফেলছি। সো দৈর্ঘ্য প্রস্থ এখন আর ম্যাটার করতেছে না। এখন তাহলে দৈর্ঘ্য প্রস্থের কথাটা যেহেতু বাদ গেল, এখন তাহলে এই তিনটার মধ্যে কোনটাতে মাইনরিটি ক্যারিয়ার সবচেয়ে কম থাকবে? আপনাদের দেখেন এই সম্পর্কটা মনে আছে নাকি? দেখেন তো, n0 p0 সমান সমান কি? ni স্কয়ার না? মনে আছে এই সূত্রটা? হ্যাঁ স্যার। ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন সূত্র। তার মানে কি n0 এবং p0 এর গুণফল সবসময় ni স্কয়ারের সমান হবে। এখন মনে করেন কোনটার মধ্যে n0 বেড়ে গেল, n0 p0 এর থেকে বেড়ে গেল, তারপরেও কিন্তু n0 p0 করলে আপনি ni স্কয়ারই পাবেন। তাহলে কি হতেছে, যখন যদি n0 আপনার বাড়ে তাহলে p0 কি করবে? কমবে, কারণ দুইটার গুণফল তো আপনার ni স্কয়ারই হইতে হবে, তাই না? তো ইমিটারে আপনার মেজরিটি ক্যারিয়ারের সংখ্যা অনেক বেশি, তাহলে এটার মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা অনেক কম হবে না? জি স্যার। যদি ni স্কয়ার হইতে হয় আর কি, যদি ni স্কয়ার হইতে হয় তাহলে একটা যদি অনেক বেড়ে যায় তাহলে আরেকটাকে অনেক। এখানে মাইনরিটি ক্যারিয়ার কি হোল? সব হোল, এন টাইপে তো মাইনরিটি ক্যারিয়ার হোলই,
তাহলে আপনার মাইনরিটি ক্যারিয়ার অনেক কমে যাবে। এইজন্য দেখেন যে যখন কোনো ভোল্টেজ আপনি অ্যাপ্লাই করেন নাই, মানে কোনো ভোল্টেজ নাই, তখন আপনার এই ইমিটারে কিন্তু মাইনরিটি ক্যারিয়ার এর কনসেন্ট্রেশন সবচেয়ে কম অন্য দুইটার থেকে, তাই না? বুঝতে পারছেন কি? জি স্যার। তো এটা হলো কি আপনার রেস্টিং কন্ডিশন। আমি যখন কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করিনি, এখন মনে করেন আমি ভোল্টেজ অ্যাপ্লাই করলাম। তো ভোল্টেজ অ্যাপ্লাই করলে এখানে যেটা হয় যে আমার এইটা আসলে কি ফরওয়ার্ড বায়াসে। আপনার এই যে পিএন, এই পিএনটা আছে হলে কি ফরওয়ার্ড বায়াসে, যেহেতু এই সাইডটা পজিটিভ আর এই সাইডটা নেগেটিভ, এই জন্য আপনার এই পিএনটা আছে হলে কি ফরওয়ার্ড বায়াসে। মানে আপনি যদি এটা গ্রাউন্ডের সঙ্গেও কানেক্টেড চিন্তা করেন, তাহলে এটার ভোল্টেজ যদি হয় 0, এটার ভোল্টেজ আছে কিন্তু নেগেটিভে, কারণ এটা নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্টেড, তাই না? এটার সাপেক্ষে এটার ভোল্টেজ হলে কি নেগেটিভ। তার মানে পিটা হলে কি মোর পজিটিভ দেন এন। তার মানে এই ডায়োডটা আমার আছে হলে কি ফরওয়ার্ড বায়াসে। সো ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আমরা জানি যে ডিপ্লিশন রিজন যেটা থাকে, এই ডিপ্লিশন রিজনটা আগের থেকে ছোট হয়ে যাবে, চিপা হয়ে যাবে। এটা তো আমরা গত ক্লাসে পড়ছিলাম। কারণ কি, এটা হলে কি হোলগুলোকে ধাক্কা দিবে, যেহেতু এটা পজিটিভ আর পজিটিভ একে অপরকে রিপেল করবে, আর এখানে যে নেগেটিভ আর নেগেটিভ একে অপরকে রিপেল করবে, ওই ইলেকট্রনগুলোকে ধাক্কা দিয়ে সরায় দেওয়ার চেষ্টা করবে, এটার থেকে দূরে সরায় দেওয়ার চেষ্টা করবে। তখন এই জিনিসটা চিপা হয়ে যাবে, একদম চিপা হয়ে যাবে। তাহলে এই দেখেন যে এখানে ডিপ্লিশন রিজনটা, এই যেটা ফরওয়ার্ড বায়াস সেটা কিন্তু চিপা। আর আরেকটা ডায়োড যেটা আছে এটা কিন্তু রিভার্স বায়াস। কারণ কি, এটা নেগেটিভের সঙ্গে পজিটিভ লাগানো আর পজিটিভের সঙ্গে নেগেটিভ লাগানো। তার মানে এই ডায়োডটা আছে রিভার্স ওরিয়েন্টেশনে। তো রিভার্স ওরিয়েন্টেশন যদি থাকে, আপনার ডিপ্লিশন রিজন হয়ে যাবে বড়। দেখছেন ডিপ্লিশন রিজন যে বড় হয়ে গেছে। এই জিনিসটা কি সবাই বুঝতে পারছেন নাকি না? আচ্ছা, তো আপনার এটার ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করে যে এই সাইডে কোন দিকে ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে। একটা ইলেকট্রিক ফিল্ড হলে কি এদিকে, আর একটা ইলেকট্রিক ফিল্ড হলে কি এদিকে। তো এটার উপর ডিপেন্ড করে আপনার মাইনরিটি যে ক্যারিয়ারগুলো আছে ওগুলো এক এক দিকে জমা হবে। তো এটার ইলেকট্রিক ফিল্ড হলে কি এদিকে, এটার ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয়, তাহলে যত হোলগুলো আছে, আমরা জানি যে হোলগুলো আপনার ইলেকট্রিক ফিল্ডের দিকে যাওয়ার চেষ্টা করে। এই জন্য আপনার যত এই ডিপ্লিশন রিজনের কাছাকাছি আসবেন, আপনি দেখবেন যে হোলের কনসেন্ট্রেশন বেড়ে গেছে। আর আপনার ইলেকট্রনগুলো উল্টাভাবে এই ইলেকট্রিক ফিল্ডের উল্টা দিকে যাওয়ার চেষ্টা করে, মানে ইলেকট্রনগুলো এদিকে যাওয়ার চেষ্টা করতেছে। তো ইলেকট্রনগুলো যেহেতু এদিকে যাওয়ার চেষ্টা করতেছে, এই জন্য আপনার এখানে দেখবেন যে এই যে এখানে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, এই জাংশনে আপনার ইলেকট্রনের কনসেন্ট্রেশন বেশি। সিমিলারলি এখানে হইতেছিল কি উল্টা ঘটনা, এখানে আপনার এইদিকে ইলেকট্রিক ফিল্ড, তার মানে এইদিকে যদি ইলেকট্রিক ফিল্ড হয়, আপনার হোলগুলো হলে গিয়ে এখান থেকে দূরে যাওয়ার চেষ্টা করবে। এই ইলেকট্রিক ফিল্ডের বরাবর যদি চলে যায়, তো সবগুলো হোল এদিকে চলে আসবে, মানে সবগুলো হোল এখানে এসে জমা হবে। ও, এটার মধ্যে তো কোনো হোলই নেই, এটার মধ্যে সব ইলেকট্রন, মানে সবগুলো ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ড থেকে দূরে সরে যাবে, এখানে এসে জমা হবে, এবং এখানে আর কোনো ইলেকট্রন থাকবে না। আর এই সাইডে আপনার কোনো হোল থাকবে না, হোলের এখানে একটা ডিপ্লেশন তৈরি হবে। এটা হলে কি আপনার এই দুই সাইডের কনসেন্ট্রেশন এরকম হবে, এখানে দিয়ে এরকম হোলের কনসেন্ট্রেশন বাড়বে, এখান দিয়ে ইলেকট্রন কনসেন্ট্রেশন বেড়ে আবার কমবে, তারপরে এখান থেকে আবার হোলের কনসেন্ট্রেশন কমে যাবে, কারণ হোলগুলো সব এখান থেকে চলে যাচ্ছে, চলে গিয়ে এখানে একটা শূন্যতা তৈরি হইতেছে। এই শূন্যতার কারণে এখানে আস্তে আস্তে হোলের কনসেন্ট্রেশন কমে যাবে। তো এরকম একটা প্রোফাইল তৈরি হয় যখন আমরা অ্যাক্টিভ ফরওয়ার্ড মোডে লাগাই। অ্যাক্টিভ ফরওয়ার্ড মোডে লাগাইলে আপনার ইমিটার বেস আর কালেক্টরের মধ্যে এরকম একটা প্রোফাইল তৈরি হয়, সোজা কথা। ইলেকট্রন মাইনরিটি ক্যারিয়ারে এরকম একটা হোল তৈরি হয়। আপনাদের যদি ফিজিক্যালি পরীক্ষা হইতো, ফিজিক্যালি পরীক্ষাতে এই ছবিটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, মানে যে কোনো ইউনিভার্সিটির পরীক্ষাতে এই ছবিটা এবং এক্সপ্লেন করা এটা আসে পরীক্ষাতে। কিন্তু এখন যেহেতু আপনাদের অনলাইনে ক্লাস, সো অনলাইনে কোনো অ্যাসাইনমেন্টে এই জিনিসটা থাকবে না, কিন্তু এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফিগার। মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশনের ফিগারটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফিগার। এটা গেল হলে কি আপনাদের মানে মাইনরিটি ক্যারিয়ার কনসেন্ট্রেশন কেমন থাকে। এখন আমরা যে জিনিসটা দেখব যে আপনার এই তিনটা মোড, যেটা অ্যাক্টিভ, স্যাচুরেশন আর কাট অফ, এই তিনটা রিজন আমরা কিভাবে ডিটারমাইন করি যে একটা ডায়োড অ্যাক্টিভ মোডে আছে নাকি রিভার্স মোডে, স্যাচুরেশন মোডে আছে নাকি কাট অফ মোডে আছে। এটা বোঝার জন্য আমরা এই বইতে এরকম একটা সার্কিটের কনফিগারেশন তৈরি করছে। এই কনফিগারেশনটার নাম জানেন কেউ? এটাকে কি বলা হয়? এনপিএন ট্রানজিস্টরের এই কনফিগারেশনটাকে কি বলা হয়? এটার নাম হলো কি কমন এমিটার মোড। আপনারা হয়তো নাম শুনছেন, আমি জানি না। এটাকে বলা হলো কি কমন এমিটার মোড, কমন এমিটার সার্কিট কনফিগারেশন। কারণ দেখেন এখানে বেসের মধ্যে যে ভোল্টেজ সোর্সটা লাগানো হয়েছে,
এটার গ্রাউন্ডটাও আপনার এমিটারের সঙ্গে কানেক্টেড, আবার কালেক্টরের সঙ্গে যেই সোর্সটা লাগানো এটার গ্রাউন্ডও আপনার এমিটারের সঙ্গে কানেক্টেড। দুইটার কানেকশনই আপনার এমিটারের সঙ্গে কানেক্টেড। এর জন্য এই কনফিগারেশনটাকে বলা হয় কমন এমিটার সার্কিট। আপনারা কি করছেন এক্সপেরিমেন্ট কমন এমিটার সার্কিটের? আপনাদের মনে ইলেকট্রনিক্স ল্যাবে একটা ল্যাব ছিল যে এইসের বিজেটির কিউ পয়েন্ট সেট করা, ভোল্টেজ চেঞ্জ করে করে কিভাবে কিউ পয়েন্ট সেট করতে হয়। আপনাদের কি কারো কিউ এক্সপেরিমেন্টের কথা মনে আছে কিভাবে কিউ পয়েন্ট সেট করে? এই এক্সপেরিমেন্টটা করে কিউ পয়েন্ট সেট করছিলেন আপনারা। তো এখানে আমরা যেটা করি যে আপনার কালেক্টরের সঙ্গে একটা ভোল্টেজ সোর্স লাগাই, এটাকে বলা হলো কি বায়াসিং ভোল্টেজ। এই ভোল্টেজটা হলো কি বায়াসিং ভোল্টেজ, ভিসিসি, মানে কালেক্টর এবং ইমিটারের মধ্যে যে ভোল্টেজটা থাকে। আর এই সাইডে ইনপুট যেটা দেওয়া হয় এটা হলো কি আপনার ভিবিবি দ্বারা দেখানো হয়েছে। ইনপুট আমরা জেনারেলি দিই হলে গিয়ে বেসে ইনপুট দিয়ে, আর এই কালেক্টরের কারেন্ট থেকে আমরা আউটপুটটা কালেক্ট করি। এটার জন্য আপনার এখানে এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া হয়েছে একটা রেজিস্ট্যান্স দিয়ে, আর বায়াসিংও করা হয়েছে একটা রেজিস্ট্যান্সের মাধ্যমে। তো এখানে খুব স্বাভাবিকভাবে আমরা যদি একটা কেভিএল করি, এখানে দুইটা লুপ আছে টোটাল, দুইটা লুপের মধ্যে আপনি এই লুপে যদি কেভিএল করেন, কেভিএল করলে আপনি এই ইকুয়েশনটা পাবেন। কেভিএল করার পরে এই ইকুয়েশনটা পাবেন। ইকুয়েশনটা কী দ্বারা দেখেন, কেভিএল করলে এক সাইডে যদি ভিসিসিকে রাখেন মানে মাইনাস ভিসিসি প্লাস আইসিআরসি প্লাস এই সাইডে যে ড্রপটা হবে কালেক্টরের মধ্যে যে ড্রপটা হবে, এটার নাম দিচ্ছে হলে কি ভিসিবি। কালেক্টর এবং বেসের মধ্যে যে ড্রপটা হবে ভিসিবি, আর বেস আর ইমিটারের মধ্যে যে ড্রপটা হবে সেটা হলো কি ভিবিই। এটা করলে আমরা কেভিএল এর এই সম্পর্কটা পাই যে ভিসিসি সমান সমান আইসিআরসি প্লাস ভিসিবি প্লাস ভিবিই। বা এটাকে আরও ছোট করে আমরা লিখতে পারি, আইসিআরসিকে আমরা লিখতে পারি ভিআর, মানে এটার অ্যাক্রসে যে ড্রপটা হচ্ছে, আর এই ভিসিবি আর ভিবিই মিলে আমরা লিখতে পারি ভিসিই, মানে এই সি থেকে ই পর্যন্ত টোটাল যে ড্রপটা এটাকে আমরা লিখতে পারি ভিসিই। তাহলে আমরা এক সাইডে এই কেভিএল এর সম্পর্কটা পাইলাম। এখানে লুপ করব। হ্যাঁ, শুধু একটা সিম্পল একটা লুপ চিন্তা করলে আপনি এই ইকুয়েশনটা পাবেন। ঠিক আছে, খুব সহজ ইকুয়েশন, কঠিন কিছু না। তো এখন এখান থেকে আমরা যদি দেখি যে কখন এই সার্কিটটা আপনার ফরওয়ার্ড কাট অফ রিজনে থাকবে। কাট অফ রিজনে আপনার তখনই থাকবে যখন আপনার এই ভিবিবি যেটা ভিবিবি, বা আমরা যদি আরো সহজভাবে যদি বলতে চাই তাহলে হলো কি ভিবিই মানে বেস আর ইমিটারের মধ্যে যে ভোল্টেজটা, এই বেস আর ইমিটারের ভোল্টেজটা যদি 0 বা 0 থেকে ছোট হয় তখন আমরা এটাকে বলবো যে এটা কাট অফ রিজিয়নে আছে। এই বিজিটিটা কাট অফ রিজিয়নে আছে। কাট অফ রিজিয়নে থাকার শর্ত হলে কি ভিবিইটা আপনার 0 সমান বা 0 থেকে ছোট হইতে হবে, তাইলে আপনি আপনার এই পুরা ট্রানজিস্টরটা তখন আর মানে কাজ করবে না, কোনো কারেন্ট পাস করবে না, 0। এটা হলো কি আপনার কাট অফ রিজনের শর্ত। আর অ্যাক্টিভ ফরওয়ার্ড রিজনের শর্ত হলে গিয়ে আপনার ভিসিবি, এই যে এই পয়েন্টটার ভোল্টেজ বিয়োগ এই পয়েন্টটার ভোল্টেজ 0 থেকে বড় হইতে হবে, মানে ভিসি মাইনাস ভিবি হইতে হবে গ্রেটার দেন 0। তার মানে কি ভিসি মাইনাস ভিবিকে আমরা লিখতে পারি ভিসিবি, তাই না? আপনারা যারা সার্কিট 1 করছেন ওরা জানেন যে ভিসি মাইনাস ভিবিকে আমরা লিখতে পারি ভিসিবি। তার মানে ভিসিবি হইতে হবে লিখে গ্রেটার দেন 0। তখন আমরা বলবো যে ওইটাকে অ্যাক্টিভ ফরওয়ার্ড মোডে আছে। দেখেন অ্যাক্টিভ ফরওয়ার্ড মোডে আপনার এই যে এই পিএন জাংশনটা ফরওয়ার্ড বায়াসে আছে, আর এইখানে যে পিএন জাংশনটা এই পিএন জাংশনটা আছে রিভার্স বায়াসে। শুধুমাত্র কিন্তু এটা হলেই হবে না। এখন মনে করেন আপনার এখানে ভোল্টেজ হলে গিয়ে 3 আর এখানের ভোল্টেজ হলে গিয়ে 5, ঠিক আছে? এখানে ভোল্টেজ হলে গিয়ে 3, এখানে ভোল্টেজ হলে গিয়ে 5। তাহলে আমি ধরলাম যে ভিসির এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, ধরলাম যে এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, জাস্ট শর্ট সার্কিট। তাহলে ভিসির এখানে আমার ভোল্টেজ হলে গিয়ে 5 আর এখানে ভোল্টেজ হলে গিয়ে 3, এই সাইডের ভোল্টেজ হলে গিয়ে 3, তাহলে 5 - 3 = 2। তাহলে এটা হলে কি 0 বা 0 থেকে বড়, এটা 0 থেকে বড়। সো আপনার এই জিনিসটা অ্যাক্টিভ ফরওয়ার্ড মোডে আছে। এখন মনে করেন আমি এই জায়গায় দিলাম হলে গিয়ে 5 আর এই জায়গায় দিলাম হলে গিয়ে 3, তাহলে এই যে বেস ইমিটারের যে ডায়োডটা এটা কি ফরওয়ার্ডে আছে না রিভার্সে আছে? এখন বেস ইমিটার কি ফরওয়ার্ড নাকি রিভার্স? রিভার্সে। চিন্তা করে দেখেন, আন্দাজে বললেন না। একটু আগে একটা দেখে এখন উল্টাটা দেখে যেদিকে উত্তর উল্টা হয়ে যায়নি, উত্তর কিন্তু সেমই আছে।
বেজ ইমিটার কিভাবে রিভার্সে আছে? রিভার্স হওয়ার শর্ত কি পিএন জাংশনের? ভিসি মাইনাস ভিবি। পিএন জাংশন, যে কোনো পিএন জাংশন আমরা কিভাবে রিভার্স বায়াস করি? ডায়োড মনে করি, নর্মাল ডায়োডকে কেমনে রিভার্স বায়াস করি আমরা? চেঞ্জ করে কোনটার সঙ্গে কোনটা লাগাই? পি টেপের সঙ্গে কি লাগাই, এন টেপের সঙ্গে কি লাগাই? স্যার ফরওয়ার্ড বায়াসে পি টাইপের সাথে স্যার পজিটিভ আর এন টাইপের সঙ্গে এন টাইপের নেগেটিভ। সঙ্গে নেগেটিভ লাগাই, তাই না? রিভার্স যদি করে উল্টাটা করতে হবে, পি টাইপের সঙ্গে নেগেটিভ আর এন টাইপের সঙ্গে পজিটিভ লাগাইতে হবে। তাই আমি এখানে যে বিই যে টার্মিনালটা, এটা কি এখন ফরওয়ার্ড আছে না রিভার্স আছে চিন্তা করে বলেন। এটা ফরওয়ার্ড। ফরওয়ার্ডই তো আছে। স্যার ফরওয়ার্ডে আছে স্যার। আর এখানে যে পিএন জাংশনটা আছে, এই যে পিএন জাংশন, এইটা কি ফরওয়ার্ড আছে না রিভার্স আছে? স্যার এটাও স্যার ফরওয়ার্ডই তো স্যার। ফরওয়ার্ড। না, এটা কিন্তু ফরওয়ার্ড না। হ্যাঁ, এটা ফরওয়ার্ড, ঠিক বলছেন। আমাদের অ্যাক্টিভ যখন ই মোডে ছিল, এই সাইডটা পজিটিভ, এই সাইডটা স্যার পজিটিভ। তাহলে আপনার এখানে মনে করেন ভোল্টেজ, তাহলে আমি এখানে দিছিলাম কত? এখানে দিছিলাম লিখে 5 আর এখানে দিছিলাম লিখে 3। এখানে দিছিলাম 5, এখানে দিছিলাম 3। তাহলে এখানে ভোল্টেজ আপনার বিয়োগ করলে আসবে লিখে 3, এখানে 3, এখানে লিখে 5। তাহলে আপনার 3 - 5 করলে এখন আমার আসতেছে হলে গিয়ে -2, তাই না? যেটা হলে গিয়ে আমার 0 থেকে ছোট। তার মানে আমার ভিসিবি এখন কি হয়েছে? ভিসিবি 0 থেকে ছোট হয়ে গেছে। ভিসিবি যদি 0 থেকে ছোট হয়ে যায়, তখন আমার এই ডায়োডটা কোন মোডে চলে যাবে? ভিসিবি যদি 0 থেকে ছোট হয়ে যায়, তখন এটা কোন মোডে চলে যাবে? কাট অফ। না, তখন এটা চলে যাবে স্যাচুরেশন মোডে। স্যাচুরেশন মোডে আপনার দুইটা ডায়োডই ফরওয়ার্ড মোডে থাকে। মানে এই ডায়োডটাও ফরওয়ার্ড, এই ডায়োডটাও ফরওয়ার্ড, দুইটা ডায়োডই তখন ফরওয়ার্ড। দুইটা ডায়োড যখন ফরওয়ার্ড হয়ে যাবে, তখন এটাকে বলা হলো কি স্যাচুরেশন। মানে এই সি টার্মিনালের ভোল্টেজ কোনোভাবে যদি বি টার্মিনালের ভোল্টেজ থেকে কম হয়ে যায়, তখন আমরা বলবো যে এই পুরো বিজিটিটা তখন স্যাচুরেশন মোডে আছে। কাট অফ হবে হলে যখন দুইটা ডায়োডই রিভার্স বায়াসে আছে। তার মানে টোটাল কম্বিনেশন কয়টা? আপনি যদি হাতে গুনে চিন্তা করেন, টোটাল কম্বিনেশন হলে গিয়ে 1, দুইটা ডায়োডই রিভার্স কন্ডিশনে আছে, তখন আমরা ওইটাকে বলবো হলে গিয়ে কাট অফ। 2 নম্বর কন্ডিশন কি হতে পারে? দুইটা ডায়োডই ফরওয়ার্ড বায়াসে আছে, তখন আমরা এটাকে বলবো হলে গিয়ে স্যাচুরেশন। আর আপনার একটা ডায়োড যদি ফরওয়ার্ডে থাকে, আরেকটা ডায়োড যদি রিভার্সে থাকে, তখন আমরা ওইটাকে বলবো হলে গিয়ে অ্যাক্টিভ। আমার কথা কি সবাই বুঝতে পারছেন? অ্যাক্টিভ আবার দুই ধরনের, একটা হলে গিয়ে ফরওয়ার্ড অ্যাক্টিভ, আর একটা হলে গিয়ে রিভার্স অ্যাক্টিভ। এটা সবচেয়ে সহজ কি জানেন? এই জিনিসটা মনে রাখার সবচেয়ে সহজ উপায় হলে গিয়ে যে এই চার্টটা মনে রাখা। না, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, পরীক্ষার কোশ্চেনে আমরা প্রায় কনফিউজড হয়ে যেতাম। তখন এই চার্টটা যদি আপনি মনে করেন, এই চার্টটা যদি মনে রাখেন, এই কোয়াড্রেন্টের মধ্যে দিয়ে করা যায়, তাহলে আমার মনে হয় যে আপনি কখনো এই ফরওয়ার্ড, স্যাচুরেশন, কাট অফ এগুলি বুঝতে ভুল করবেন না। এই গ্রাফটা ইউজ করার ইটা কি, মানে কেমনে করবেন আর কি ইউজ, সেটা দেখেন। যে আপনার মনে করেন এখানে আছে হলে গিয়ে কত? এখানে আছে ধরলাম 5 ভোল্ট, আর এখানে আছে হলে গিয়ে 3 ভোল্ট, ঠিক আছে? এখানে 5, এখানে 3। এখন এখানে ধরলাম যে এখানে কোনো আরসি নাই, ধরলাম এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, কোনো ড্রপ নেই, এখানে ধরলাম। তাহলে আমার এখানে হলে গিয়ে 5, এখানে হলে গিয়ে 3, একটু আগে যেটা দেখলাম, ঠিক আছে? এখানে 5, এখানে 3। এখন দেখেন আমরা এখানে ভোল্টেজগুলো বসাইলেই কিন্তু উত্তর পেয়ে যাব। আমার ভিবিই কত? ভিবিই হলে গিয়ে 3, কারণ এখানে 3 আর এখানে 0, তো 3 - 0 = 3, বসাইলাম 3 এখানে। ভিবিই 3, এই যে বি আর ই, ভিবিই আমি পাইলাম 3 মনে করেন এই জায়গায়। আরেকটা কি বসাতে হবে? ভিসিবি, মানে এই সি মাইনাস বি। সি মাইনাস বি করলে কত আসবে? সি এর ভোল্টেজ 5, বি এর ভোল্টেজ 3, তাহলে ভিসিবি কত? -2। 2 ভিসিবি মানে ভিসি মাইনাস ভিবি, 2, শুধু 2।
তাই এটা এখন যদি যোগ করে দিই তাহলে যোগফলটা কোন কোয়াড্রেন্টে থাকবে? ফরওয়ার্ড অ্যাক্টিভে, তাই না? বুঝতে পারছেন এই প্লটটা কেমনে ইউজ করতে হয়? কারো কোনো কোশ্চেন আছে? এখন কাট অফ দেখেন, কাট অফ কখন হবে? আমি মনে করি এখানে ভোল্টেজ দিলাম 5 আর এখানের ভোল্টেজ দিলাম 0, মানে এখানে কোনো ভোল্টেজ সোর্স নাই, শর্ট সার্কিট। এটার ভোল্টেজ 0 করে দিলাম আমি। 0 যদি করে দিই তাহলে আপনার দেখেন ই কত আসে, এই ভিবিই কত আসে? ভিবিই হলে কি 0 এই জায়গায়, ভিবি হলে কি 0। আর আপনার ভিসিই কত আসবে? ভিসিই না, এটা মানে ভিসিবি। হ্যাঁ, ভিসিবি তখন আপনার আসবে লিখে 5, 0 আর 5 এই জায়গায় আসবে। এই জায়গাটা হলে কি আপনার কাট অফে, ঠিক আছে? সো আপনার তখন পুরো জিনিসটা কাজ করবে লিখে কাট অফে। সো আপনার এই ভোল্টেজগুলো এই কোয়াড্রেন্টে বসায় বসায় আপনারা চেক করতে পারেন আপনার বিজিটি কি ফরওয়ার্ডে আছে নাকি কাট অফে আছে নাকি ইনভার্সে আছে নাকি স্যাচুরেশনে আছে। কারো কোনো কোশ্চেন আছে? আপনাদের কি বুঝতে আর একটু কষ্ট দুইটা হইতেছে? ডায়োড হ্যাঁ বলেন। দুইটা ডায়োড যখন ফরওয়ার্ড থাকবে তখন হুম, সেটা স্যাচুরেশনে থাকতেছে। হ্যাঁ ঠিক বলছেন। দুইটা ডায়োড যখন ফরওয়ার্ডে থাকবে তখন এটা থাকবে লিখে স্যাচুরেশনে। এটা থাকার জন্য আচ্ছা কি হইতে হবে? তখন আপনার এখানে কম ভোল্টেজ হবে আর এখানে বেশি ভোল্টেজ হবে। আবার কিন্তু আপনি ইনভার্স অ্যাক্টিভ কোনটা, ফরওয়ার্ড অ্যাক্টিভের মতো ইনভার্স অ্যাক্টিভ কোনটা? আপনি দেখেন কালেক্টরও কিন্তু এন টাইপ, আবার ইমিটারও কিন্তু এন টাইপ। দেখছেন একটা জিনিস, কালেক্টরও এন টাইপ, ইমিটারও কিন্তু এন টাইপ, দুটোই কিন্তু এন টাইপ। তা আমি যদি পুরো বিজিটিটাকে উল্টাই ইউজ করি, এই সাইডে যদি দিই ইমিটার আর এই সাইডে দিই যদি কালেক্টর, সার্কিটটা কি কাজ করবে না ওই অ্যাক্টিভ মোডে? স্যার অবশ্যই কাজ করবে স্যার, অবশ্যই দুই কাজ সাইডে তো করবে। এন স্যার। কিন্তু কিন্তু এটার মানে যেহেতু ডোপিংয়ের ডিফারেন্স আছে, যেহেতু তখন আমার কালেক্টরটা আমরা জানি যে কম ডোপড আর ইমিটারটা বেশি ডোপড, তখন হবে কি এই সাইডে যে ইলেকট্রনের প্রবাহটা প্রয়োজন মতো হবে না। তার মানে আমাদের যেই কারেন্টটুকু পাওয়ার কথা, যে আইসিটা পাওয়ার কথা, আমরা ওই আইসিটা পাবো না। ওই মোডটাকে বলা হয় হলে গিয়ে ইনভার্স অ্যাক্টিভ মোড। বুঝতে পারছেন? জি স্যার। মানে উল্টা করেও কিন্তু আপনি জিনিসটাকে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো ওইটাকে তখন আপনার বলা হলো কি ইনভার্স অ্যাক্টিভ মোড। আর যদি আপনি ঠিক ওরিয়েন্টেশন ইউজ করেন তখন এটাকে বলা হলো কি ফরওয়ার্ড অ্যাক্টিভ মোড। এই দুই মোডেই কিন্তু আপনার ডায়োডটা অ্যাক্টিভ মোডে থাকবে, কিন্তু একটা হলে গিয়ে ঠিক আর একটা হলে গিয়ে ভুল। আর স্যাচুরেশন আর কাট অফ তো বুঝলেনই যে একটার ক্ষেত্রে দুইটাই ফরওয়ার্ডে থাকবে আর একটার ক্ষেত্রে দুইটাই রিভার্সে থাকবে। কারো কি কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, তো ডায়োডের এই বিজিটির আমাদের মেইন কাজ কি? বিজিটি আমরা বেসিক্যালি কোন কাজে সবচেয়ে বেশি ইউজ করি? এক নম্বর তো আপনারা বলছেনই সুইচিং, তাই না? কাট অফ মোডে নিয়ে আমরা এটাকে সুইচ হিসেবে ইউজ করতে পারি। স্যাচুরেশন আর কাট অফ বা অ্যাক্টিভ আর কাট অফে নিয়ে আমরা এটাকে সুইচ হিসেবে ইউজ করতে পারি। আর কিভাবে ইউজ করতে পারি বিজিটিকে? ট্রানজিস্টরের নাম শুনলেই মানে সবচেয়ে কি মনে হয় আমাদের কাছে, এটা কি কাজে ইউজ হয়? কিছু বললেন সুমি? এমপ্লিফাইং করা হয়। অ্যাম্প্লিফাইং, এক্স্যাক্টলি। মানে ট্রানজিস্টরের সবচেয়ে প্রধান যে ব্যবহারটা সেটা হলো কি অ্যাম্প্লিফিকেশনের জন্য। জি স্যার। অ্যাম্প্লিফিকেশনটা আমরা কিভাবে পাই? আমরা এখানে যে আইবিটা দিচ্ছি, ইনপুটে যে কারেন্টটা দিতেছি, আমরা আইসিটা দেখি কি এই ইনপুটের কারেন্টের একটা অ্যাম্প্লিফাইড ভার্সন। মানে আইসি আর আইবির মধ্যে যদি একটা সম্পর্ক করেন তাহলে দেখবেন যে আইসি সমান সমান বিটা আইবি। এই বিটা হলে কি আপনার অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর, মানে গেইন, কতটুকু গেইন হইতেছে, ঠিক আছে? মানে এই যে আইসি এখান থেকে যে কারেন্টটা পাস করতেছে এটা হলে কি আইবি ইনপুট, যেটা এই ইনপুটটার অ্যাম্প্লিফাইড ভার্সন। তো আমরা নেক্সট ক্লাসে দেখব যে এই স্যার বিটাটা কমন মিটার বুঝায় স্যার। কমন এমিটার গেইন। বিটা দিয়ে কি বোঝায় বললেন?
স্যার বলতেছে স্যার আইবি দিয়ে কি বোঝায় এটা মনে আইবি বলতেছে। হলে বেস কারেন্ট, মানে বেসের ভিতরে যতটুকু কারেন্ট ঢুকতেছে ওটাকে আমরা বলি আইবি। স্যার সবচেয়ে তো বেশি এমপ্লিফায়ার হয় স্যার কমন ইমিটারই স্যার। তাই সবচেয়ে বেশি গেইন হয় কমন ইমিটারে মনে হয়, আমি শিওর না। জি স্যার 180 ডিগ্রি ফেজ নাকি যে পার্থক্য হয় স্যার করছিল। কমন ইমিটারে 180 ডিগ্রি পার্থক্য হয়, স্যার বেশি। হ্যাঁ হতে পারে, কারণ টোটাল আমাদের কনফিগারেশন আছে মানে 3টা, তাই না? 3টা কনফিগারেশন আছে না, একটা জি হলো কি স্যার, আপনার কমন যে এমিটার, কমন কমন ইমিটার, বেস, কমন কালেক্টর। হ্যাঁ কমন বেস কমন কালেক্টর হতে পারে, আমি ঠিক ভুলে গেছি জিনিসটা, আমার আসলে সত্যি কথা বলতে মনে নেই। হইতে পারে কমন ইমিটারে সবচেয়ে বেশি গেইন, এটা আমার একটু চেক করতে হবে, আমার নিজের মনে নেই। স্যার তবে এগুলো ভুলে যাওয়া স্বাভাবিক স্যার, এগুলো মনে থাকে না। এই কোর্সগুলো যে কত কষ্ট করে পাস করছি, আপনাদের তো এখন টিচার হিসেবে পড়াইতেছি, কিন্তু সত্যি কথা বলতে যখন এই কোর্সগুলো করছি, স্পেশালি এই কোর্সটা সলিড স্টেট, পুরো সেমিস্টার জুড়ে শুধু একটা কোর্স নিয়ে ওয়ারি করছে, আর কোনো কিছু নিয়ে ওয়ারি করিনি। জি স্যার, এই সাবজেক্টটা মাথার উপর দিয়ে যায়, বুঝি না এটা তো কিছু। কিছুই, মানে আমার তো নিজের নলেজের অনেক ঘাটতি আছে দেখে আমি যতটুকু পড়ানোর কথা তার অনেক কিছু হয়তো আপনাদেরকে পড়াচ্ছি না, তারপরেও যতটুকু পড়াচ্ছি এতটুকু যে কত কঠিন, এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি জানতাম তখন থেকে এটা কত কঠিন। বাকি অংশগুলো পড়তে গেলে তো একদম মাথা আউলায় যেত, মানে কত যে কঠিন এটা ডিরাইভেশনগুলো পরীক্ষাতে প্রমাণ করে দেওয়া। এটার পরে আবার এই কোনটাতে গেইন বেশি কোনটাতে গেইন কম এগুলো কিচ্ছু মনে নেই আমার আর। কোনো মতে পরীক্ষা A+ পেয়ে শেষ করছি আর কি, এরপর আর কখনো চিন্তাও করিনি এই সাবজেক্ট নিয়ে, এত কঠিন এই সাবজেক্ট। সো আপনার কথা সঠিক হইতে পারে, এটা নেক্সট ক্লাসে আমরা দেখব। নেক্সট ক্লাসে আমরা যখন গেইনের সূত্র ডিরাইভ করব তখন আমরা দেখব যে কিভাবে এই গেইনটা হইতেছে আসলে। এই গেইনের জিনিসটা আপনাদেরকে খুব ভালো করে পড়তে হবে, বিটার জিনিসটা, কারণ কি যে কোনো ইলেকট্রনিক্স রিলেটেড চাকরিতে যদি যান তখন কিন্তু আপনাকে ইসের ইকুয়েশনটা জিজ্ঞেস করে যে কমন ইমিটার সার্কিটের গেইনটা আসলে হয় কোথার থেকে, মানে গেইনটা কিসের উপর ডিপেন্ড করে। এই কোশ্চেনটা মোটামুটি যে কোনো জায়গাতে চাকরি দিতে গিয়ে আমি ফেস করছি, যে এই কোশ্চেনটা সবাই জিজ্ঞেস করে। তো আমরা নেক্সট আলফা বিটা এবং গামার সম্পর্ক দেখা। হ্যাঁ হ্যাঁ আলফা বিটা গামার সম্পর্কটা দেখে। তো এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে গেইনটা কিসের উপর ডিপেন্ড করে, আশা করি সহজভাবে বুঝাইতে পারবো। সো আপনাদের তো নেক্সট ক্লাস হচ্ছে, আপনাদের তো বিজয় দিবসের কারণে কোনো সমস্যা হইতেছে না, তাই না? ঠিক আছে, নেক্সট ক্লাসের পরের ক্লাসে আমাদের পরীক্ষা হবে, একটা ক্লাস টেস্ট। সেটার জন্য আপনারা মেন্টালি প্রিপেয়ার থাকেন যে সামনের ক্লাসের সিলেবাসটুকুই আমাদের সেকেন্ড ক্লাস টেস্টের সিলেবাস। স্যার গুগল ফর্মে এটা হবে স্যার? গুগল ফর্মে না, গুগল ফর্মে তো একটা হয়ে গেছে না আপনাদের এবার একটা হবে হলে কি অ্যাসাইনমেন্ট আকারে, মানে আমি 2টা বা 3টা কোশ্চেন দিয়ে দিব, বলবো যে 1.5 ঘন্টার মধ্যে সমাধান করে পাঠান। কারণ কি আমি যদি আপনাদের 4-5 দিনের অ্যাসাইনমেন্ট দিই আপনাদেরও অনেক লিখতে হয় পৃষ্ঠার পর পৃষ্ঠা, আর আমাকেও অনেক দেখতে হয় পৃষ্ঠার পর পৃষ্ঠা, আমি একদম টায়ার্ড হয়ে পড়ি। সো আমার মনে হয় যে 1-1.5 ঘন্টার অ্যাসাইনমেন্ট নেওয়াটাই সবচেয়ে ভালো। জি স্যার, একটু সময়টা একটু বাড়ায় দেন স্যার। 3টে কোশ্চেন দিব, 3টে কোশ্চেন লিখতে তো 1.5 ঘন্টা কারো লাগে না, এর মধ্যে 2টেই ম্যাথ দিব। জি স্যার, কোথায় থেকে দিবেন স্যার? হ্যাঁ আপনাদেরকে থেকে? গত ক্লাসে আমি কতগুলো অঙ্ক দেখে বলছিলাম না যে অঙ্কগুলো ভালো করে করবেন, জি স্যার। ওই অঙ্কগুলো থেকে দিব, আর হলে কি নেক্সট ক্লাসে একটা অঙ্ক দেখাবো গেইনের, ওখান থেকে দিব। 2টা হলো স্যার, আর একটা থিওরি। একটা থিওরি তো যে যা থিওরি পড়াইছে এর মধ্যে থেকে যে কোনো একটা দিতে পারি, এখন এটা তো আমি বলে দিব আপনাকে। আমি যদি আপনাকে হিন্ট যদি দিই তাহলে মনে করেন যে ইসের কোনো একটা কনসেন্ট্রেশনের প্রোফাইল আপনাকে আঁকতে দিব, বা মনে করেন যে স্পেস চার্জ রিজিয়ন কাকে বলে, ডিপ্লিশন রিজিয়ন কাকে বলে, মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার কাকে বলে, এগুলো এই টাইপের কোশ্চেন দিব আর কি। বুঝতে পারছেন, মানে ক্লাসে যে জিনিসগুলোর পিছনে আমরা একটু বেশি সময় ব্যয় করছি ওই টপিকগুলো একটু ভালো করে দেখে আসেন। আর পরীক্ষা কবে হবে স্যার? সামনের ক্লাসের পরের ক্লাসে। সামনের ক্লাসে ওখান থেকে যে ম্যাথটা করাবেন ওখান হ্যাঁ থেকে দিবেন? হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে আমার এখন বেশ কয়েকটা মিটিং আছে, আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করি, আপনাদের সঙ্গে আবার নেক্সট উইক দেখা হবে তাহলে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ঠিক আছে।